পাঁচটা বেজে ওই উদ্দেশ্যে আমরা ঘর থেকে খুব দ্রুত রওনা দিয়েছি যে এখানে এসে যদি জায়গা না পাই। তো আমার ধারণা যে আমাদের ছাত্র জনতা যাদের কথা বললেন তারা যথাসময়ে এসে পৌঁছাবে আমার বিশ্বাস। কারণ এদের দেখেই তো আমরা আন্দোলনে যোগ দিয়েছিলাম। শুধু এদের কষ্ট না, আমরাও পারিবারিকভাবে সবাই আমাদের পুরো বাংলাদেশই তখন অত্যাচারিত ছিল এবং সেই কষ্টে প্লাস এই ছাত্রদের যে নির্যাতন এটা দেখে তারপর 15টা বছর বিএনপির দলের উপরে যে নির্যাতন হয়েছে, জামাতে ইসলাম দলের উপর যে নির্যাতন, গোটা বাংলাদেশে হাসিনা যে নির্যাতন করেছে সেই নির্যাতন দেখেই আমরা আন্দোলনে নামছি। আমার বিশ্বাস ওনারা যথাসময়ে চলে আসবেন এবং আজকের এই আন্দোলন নাহিদ সার্জেট তাদের একার না, আমাদের সবার তারা যেখানেই থাকুক তারাও উপভোগ করছে এবং তাদের সবাই উপভোগ করছে। যেমন আমি করছি, সবাই ঘর থেকে যারা আসতে পারে না এই বৃষ্টিতে তারাও করছে, আমি রাস্তায় এসে করছি। সবার জন্য শুভকামনা রইল। 36 মিছিলে ছিলাম তখন আমাদের কাছে ফোন আসে যে তাড়াতাড়ি আবার চলে আসেন, অনেক আহত আসছে, অনেক ডেড বডি আসছে, আপনারা চলে আসেন। আমরা হসপিটালে গেছি। আমাদের এই যেসব মানুষের যে ত্যাগ, ছাত্র জনতার যে আন্দোলন প্রথমে কোটা আন্দোলনের মাধ্যমে শুরু হয়ে সেটা পুরো বাংলাদেশের মানুষ একাকার হয়ে চেয়েছিল ফ্যাসিস্ট সরকারের পতন হোক, মানুষ যেন স্বাধীনভাবে তাদের দাবিগুলোকে তুলে ধরতে পারে, বাক স্বাধীনতার জন্য ফিরে পায়। সেজন্য গোটা বাংলাদেশের মানুষ এক হয়ে এক কাতারে নেমেছিল এক দফা এক দাবিতে। সেই এক দফা এক দাবি যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে এই স্বাধীনতা আমাদের দরকার, ৭১ স্বাধীনতার পরে ৫ই আগস্ট বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীনতা পেয়েছে এবং আমরা সকলেই চাই এই স্বাধীনতা যেটার মূল উদ্দেশ্য যে বাংলাদেশের সংস্কার, সেটা যেন অব্যাহত থাকে। ধারাবাহিকতার যে রাজনীতি বাংলাদেশে চলে, এই ধারাবাহিকতার জন্য এই জুলাই ২৪-এর আন্দোলনের ইতিহাস যেন বিকৃত না হয়, বাংলাদেশ যেন সুষ্ঠু একটা সুস্থ রাজনীতি যেন পাই এবং বাংলাদেশের সংস্কারটা যেন চলমান থাকে, সেটা প্রত্যেকটা সেক্টরে, গ্রাম থেকে শুরু করে শহর, সমস্ত জায়গায় যেন একটা স্বাভাবিক সংস্কারের মাধ্যমে দেশ যেন এগিয়ে যায়। আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে আমি চিকিৎসক হিসেবে বলবো যে চিকিৎসা সেবায় বাংলাদেশের সংস্কার খুব বেশি প্রয়োজন। গত আন্দোলনে যারা আহত হয়েছিল সেই আহতরা কিন্তু এখনো অনেকভাবে সাফার করছে। তো আমরা চাই সরকারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো যেন পদক্ষেপ তারা নেয়, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেন চিকিৎসা সেবাটা নিশ্চিত হয়। বাংলাদেশে যেরকম জনসংখ্যা বেশি, ডাক্তারদের সংখ্যাও কিন্তু কম না, কিন্তু তাদেরকে পর্যাপ্ত ফ্যাসিলিটিস তো দিতে হবে। আমি তো রাস্তাঘাটে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে পারবো না, তো আমাকে সেই ফ্যাসিলিটিসটা যেহেতু সরকার দেয় বা আমাদের স্বাস্থ্যসেবাটাকে যদি উন্নত করার জন্য চেষ্টা করে, অবশ্যই সম্ভব বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের উন্নতি এবং প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা এই স্বাধীন বাংলাদেশে এই ৫ই আগস্টে এই প্রত্যাশাই করি দেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার বয়ে আনুক এবং আমরা যেন আরো সুন্দর বাংলাদেশের সুন্দর বাঙালি হিসেবে জীবনযাপন করতে পারি। আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, আমরা শুনছি আবার বিভিন্ন কয়েকটি দল বলছে যে এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার আসার জন্য পায়তারা করছে। এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবং কেন এই কথাগুলো বলছেন? আপনি একজন নাগরিক হিসেবে সেটা বলুন। আমি একটু আগেও যেটা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাস যেটা প্রত্যেকবার বিকৃত হওয়ার একটা ধারাবাহিকতা আমরা বারবার দেখি, এটা যেন না হয়। এখন আমরা যেটা বলবো, গত বছর ২৪-এর আন্দোলনে যেরকম ছাত্র জনতার আন্দোলন ছিল, সেখানে কিন্তু আপনি আমি কোনো ভূমিকা রাখিনি এই কথা কিন্তু কেউ বলবে না। আমার সামান্য ভূমিকাও কিন্তু ওই আন্দোলনের যথেষ্ট প্রভাব ফেলে। সেমনি সাংবাদিক ভাইরা যারা ছিলেন তাদের ভূমিকা কি কম ছিল? আপনারাও প্রত্যেকে এক একজন করে সেই আন্দোলনের সৈনিক। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হচ্ছে ২৪-এর জুলাই আন্দোলনের সৈনিক। তো এখন যদি মনে করে কোনো ব্যক্তিগত দল যে এটা আমার ক্রেডিট, তাহলে হচ্ছে সেটা সব থেকে মিথ্যা একটা সংবাদ বা মিথ্যা একটা প্রচারণা। এবং আমরা অবশ্যই চাই না যে জুলাই ২৪-এর যে ইতিহাস সেটা বিকৃত হোক, কারণ এটা প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে মানে নিজের জায়গা থেকে মানে আন্দোলনে এসে যে নিজের জায়গা থেকে আন্দোলনে তারা শরিক হয়েছে, সুতরাং এটা প্রত্যেকটা মানুষের এখানে অবদান আছে। আমি যদি ছোট্ট করে আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে এই আপনার
ডাক্তারি পড়ার বয়স থেকে শুরু করে টিনেজার বয়সে আপনি এখন পর্যন্ত ভোট দিতে পেরেছেন? আমি ভোট একবার দুইবার দিয়েছি। আমার ব্যক্তিগত আমার হচ্ছে পরিবারের রাজনৈতিক পরিবারই। সো আমি ছোটবেলায় আব্বুর সাথে ভোট দিতে যেতাম, তো আব্বুর ভোটটা আমি নিজের হাতে দিয়েছি, ভোট দিয়েছি। হ্যাঁ, তখন দিয়েছি। আর ব্যক্তিগত হিসেবে একবার না ভোট ছিল, আমি না ভোট দিয়েছিলাম। তো আমি এখনো চাই না ভোটটা আবার প্রচলিত হোক। প্রত্যেক মানুষের ভোট দেওয়ার মৌলিক অধিকার আছে। কাউকে জোর করে ভোট দেওয়ানোর বা ভোট কিনে নেওয়ার কোনো রকমের সুযোগ বাংলাদেশে যেন আর না আসে, এটাই সবার কাম্য। সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে নির্বাচিত সরকার আসুক, এবং সরকার আসার পরে তাদের যে অঙ্গীকার থাকে, আসার আগ মুহূর্তে যে অঙ্গীকার থাকে, আসার পরবর্তীতে যেন অঙ্গীকারগুলো পরিপূর্ণভাবে তারা পালন করে, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। আমি এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমরা এই ফেসিস্ট শেখ হাসিনা সরকারের তিনটা ভোট যে সে লুণ্ঠন করেছে, মানুষকে ভোট কেড়ে নিয়েছে, স্বাধিকার ছিল না। এবং আপনারা সবাই জানেন আয়নাঘর থেকে শুরু করে কি করে নাই। আমরা রাজপথে ছিলাম এবং যেটা একটু আগেই শুনলেন আমাদের ডাক্তারের মুখে যে আমরা চিকিৎসা দিতে পারি না, অ্যাম্বুলেন্স পাই নাই, আমরা হাসপাতালে গেছি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো মূল কথা হচ্ছে যে এইটা একটা চরিত্রের মধ্যে যে জিনিসটা ঢুকছে যে যার হাতে ক্ষমতা থাকে, যার হাতে মাইক থাকে, সে আর মাইকটা কাউকে দিতে চায় না। আপনারা জানেন যে অনেক কষ্টে আমরা 91 সালে যে 15 দল 7 দল এবং যে জামাত এরা যে একটা জোট করেছিল যে এরশাদের পতনের জন্য, তারপর কিন্তু কেয়ারটেকার সরকার হয়। কেয়ারটেকার সরকারের মাধ্যমে ভোটগুলো হচ্ছিল। 2006 এসে তারপরে আপনারা জানেন যে অন-11 সরকার আসছে এবং 2008 এসে শেখ হাসিনা প্রথমেই কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা নষ্ট করে দেয়, যে কেয়ারটেকার সরকারের পর তো আবার অন্য দল আসবে, এবং এই জায়গাটা দিয়ে উনি সর্বনষ্ট করে ফেলে। এরপর আপনারা জানেন যে 2008-এ 14-তে 18-তে এবং সর্বশেষ 7ই জানুয়ারি 2024-এ কিন্তু কোনো ভোট হয় নাই। দামি ভোট হয়েছে, রহস্য ভোট হয়েছে, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। কথা হচ্ছে যে এই সরকারকে আমরা সবাই মিলে যে কথাটা আসছে যে সকলের অবদান ছিল। যে ছেলেটা পানি বিক্রি করেছে ওরও অবদান ছিল, কারণ ও গুলির মধ্যে পানি বিক্রি করতে গেছে। মুগ্ধ যে পানি নিয়ে পানি লাগবে পানি বলছে, কার অবদান ছিল না? কেউ যদি এটাকে হাইজ্যাক করতে চায়, যেটা আমাদের কৃতিত্ব, আমরা মাস্টার মাইন্ড, তাহলে এটা একটা অন্যায়, অবিচার এবং এটা প্রতারণা। এই জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা আজকেও আমাদের প্রেস ব্রিফিংয়ে বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন যে সকলের অবদান আছে। আপনারা পরস্পরের সাথে ঝগড়াঝাটি না করে, কাদা ছোড়াছড়ি না করে, আমরা 5ই আগস্টের আগে 2024-এর 5ই আগস্ট থেকে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ওইভাবে করে দেশটাকে কীভাবে সুন্দর করে বিনির্মাণ করা যায়। আপনারা জানেন যে ঐক্যমত কমিশন সংস্কারের ব্যাপারে কাজ করছে, অনেকগুলা হয়ে গেছে, কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে এবং এগুলো ভিজিবল হবে। আজকে এই যে সনদ, যেটা সেই সনদ আজকে এখানে ঘোষণা হবে এবং চিফ অ্যাডভাইজার নিজে আসবেন, কথা বলবেন। কাজে আমরা আশাবাদী, এই জন্য আশাবাদী যে 24-এর আগে যে অবস্থাটা ছিল এই অবস্থার বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। সবাই এভাবে আমরা আশাবাদী যে এটা আসতে দেওয়া যাবে না। আসতে দিতে গেলে আবার সাধারণ মানুষের, খেতে খাওয়া মানুষের, জেলের, কামারের, তাঁতির, তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে। এরাই হলো 90% মানুষ। আমরা ওর প্রতিনিধিত্ব করি। ওই মানুষগুলার যে শরীরে যে ঘাম, এই ঘামটা যাতে আর না থাকে, তার জন্য তাদের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, ঘরের অধিকার, চাকরির অধিকার, এগুলো যাতে খুব কম। তো আপনারা রাজনীতিবিদদের কাছে জিজ্ঞেস করেন যে আপনি কী চালের ভাত খান, আপনি যদি জনগণের কথা বলেন, আপনার ইনকাম ট্যাক্সের ফাইল কোথায়? এই কোশ্চেন ইউ মাস্ট আস্ক টু দ্য পলিটিশিয়ানস। আমাকে আপনি জিজ্ঞেস করেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট, ওকে, মনোরোগ বিশেষজ্ঞ। আমরা তো নিজের টাকায়, অ্যাবসলিউটলি নিজের বেতনের টাকায়, নিজের প্র্যাকটিসের টাকায় রাজনীতি করি। অত বড় গলায় আমরা কথা বলতে পারি। আমার যে কনস্টিটিউয়েন্সি, সেখানে আমি যাই, আমি রিক্সাওয়ালাদেরকে কার্ড দিয়েছি যে তাকে ফ্রি ট্রিটমেন্ট দেবো। আমি দিতে পারবো, আমি একদিন 100 রুগী দেখবো বিনা পয়সায়, কার কি, তাই না? তাহলে ওই রিক্সাওয়ালা কিন্তু এই যে 500 টাকা দিতে হচ্ছে না, এইটাই তার জন্য রিলিফ, এবং সে বুঝবে যে ইয়েস, আমাদের পক্ষে কথা বলার মানুষ আছে।